নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিও শুরুতেই আমি সতর্কীকরণটা বলি যে আমি যে আলোচনাটি করব বা যে বিষয়ে কথা বলবো সে বিষয়ের ব্যাপারে কোনো স্টকের কথা বললে সেটা শুধুমাত্র শিক্ষামূলক, এডুকেশনাল পারপাসে। এটি কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আপনারা কোনো রকম ইনভেস্টমেন্টের জন্য আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। তো প্রথমেই বলি যে নিফটি 50 আজ প্রায় লাইফ টাইম হাইকে প্রায় ছুঁয়ে এলো এবং উপরেই 26,000-এর উপরেই কনসলিডেট করছে এবং 26,100-র উপরে। তাহলে কি হবে? নিফটি কি লাইফ টাইম হাই ব্রেক করে নতুন লাইফ টাইম হাই বানাবে না নিচে যাবে? কি হবে, কি হতে পারে, আপনাদের কি মনে হয়? দেখুন, নিফটি লাইফ টাইম হাই বানালো কিনা বা নিফটি নেমে এলো কিনা, অ্যাজ অ্যান ইনভেস্টার আমার কাছে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। কেন নয় বলি, শুনুন। নিফটি 50 ইন্ডিয়ার 50 কোম্পানির মুভমেন্টকে ফলো করে। তার একটি বেঞ্চমার্ক আছে, নিফটি নেক্সট 50, নিফটি 200, নিফটি 500। নিফটি 500 কি মূলত দেখা হয়। তো এরা একটা বেঞ্চমার্ক ফলো করে। আমরা যদি ওই বেঞ্চমার্কে বিট না করতে পারি, নিফটি 50 বা নিফটি 500 যে হারে রিটার্ন দেয় ইয়ারলি, আমরা যদি তাকে বিট করতে না পারি তাহলে আমাদের ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। তো আমাদেরকে এই যে নিফটি 50 বা নিফটি 500-কে বিট করাকে আমরা এক কথায় সংক্ষেপে বলি আলফা জেনারেট করা বলে। তো আলফা জেনারেট করতে গেলে আমাদেরকে স্টক স্পেসিফিক হতে হবে। দেখুন, নিফটি ডাউন যাবে, নিফটি আপ যাবে। নিফটি কোনো দিন মান্থলি ক্যান্ডেলে ডাউন যায় না, রেয়ার কেস ছাড়া। নিফটি সবসময় মান্থলি ক্যান্ডেল দেখবেন নিফটি সবসময় হাই থাকবে, কনসলিডেট করতে পারে। কিন্তু আপনার স্টক কি হাই যাচ্ছে, আপনি কি দেখে ইনভেস্ট করবেন? দেখুন, আমি যদি দেখুন এই নিফটি হাই গেল, নিফটি 500 হাই গেল না গেল, এইটি দেখুন, এটি সম্পূর্ণ ট্রেডিং এর উপর নির্ভর করে। দেখুন, সেলারদের যারা অপশন সেলিং করেন, যারা হেজিং করেন, তাদের উপরে এটি নির্ভর করে। হ্যাঁ, বড় বড় এফআইডির উপরে এটা ডেইলি বেসিসে, মান্থলি বেসিসে নির্ভর করে। এটার সঙ্গে ইন্ডিভিজুয়াল স্টক মুভমেন্টের কোনো নেই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, নিফটি 500 হয়তো আছে, কিছু কিছু আছে তাদের ওয়েটেজ বেশি। তো আমি বলতে চাইছি যে এই বিষয়ে বেশি মাথা ঘামাবেন না। বেশি মাথা ঘামালে পরে সমস্যা হতে পারে। এই আপনি যে দোদুল্যমানতায় দুলবেন যে এই নিফটি কমে যাচ্ছে, নিফটি বেড়ে যাচ্ছে, স্টক বেড়ে গেল, ক্ষমতে ভুগবেন, এটি করবেন না। নিফটি চলুক নিফটির মতো, আপনি চলুন আপনার মতো, আপনার অ্যানালাইসিসের উপর আপনার ভরসা থাক। তো যাই হোক, আমরা তো আগে বলেছি, থাম্বনেলে দেখেছেন যে আজকে যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে অনন্তরাজ। আমার খুব পছন্দের একটি কোম্পানি। আমি আবার বলছি, এটি শুধু শিক্ষামূলক। আমি আমার ভিউ বলছি, আমার মতো করে বলছি। আপনারা ইনভেস্টমেন্ট করার আগে রীতিমতো পড়াশোনা করে নেবেন। দেখুন, কোনো বিজনেস সে গ্রো করবে কিনা, কিভাবে আপনি বুঝবেন সে কোম্পানিটি গ্রো করবে কিনা, কোম্পানিটির টার্ন অ্যারাউন্ড কিভাবে হচ্ছে, কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। অনেকেই প্রশ্ন করছেন যে ভালো ফান্ডামেন্টাল স্টক কীভাবে বাঁচবো, কীভাবে ইনভেস্টমেন্ট করবো, অনেক প্রশ্ন করছে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং আমার যারা অংশগ্রহণ করেন লাইভে, তারা যথেষ্ট তারা বলছেন, তারা ফিডব্যাক দিচ্ছেন যে তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছে। তো
এই ইনভেস্টমেন্ট মোড কীভাবে দেখবেন, কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, এই নিয়ে আমি আবার লাইভে আসবো আগামী রবিবার। আজকে ভিডিওটি যখন করছি আমি, আজকে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, মানে আগামী পরশু দিন 23 তারিখ সম্ভবত রবিবার 8:30টায় লাইভে আসবো। তখন আমি বলবো যে কীভাবে কোম্পানির মোড দেখবেন। তো মোট কথা হচ্ছে কোম্পানির প্রসপেক্টাস কি, কোম্পানির সম্ভাবনা কি। আপনি যদি কোনো কোম্পানির সম্ভাবনাটা ঠিকমতো দেখতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু রিটার্ন যেটা আলফা জেনারেট করা কঠিন। তো এই যে মোট, এই মোটের ক্ষেত্রে আমার এই অনন্তরাজ কোম্পানিকে দারুণ লাগে। অনন্তরাজ কোম্পানির মোটটি খুব সুন্দর। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং, আইটি পার্কস, বিভিন্ন শপিং মল, শপিং কমপ্লেক্স, এগুলো এরা বানায়। তবে অ্যানুইটি বেসিসে কাজ করে, লিজ বেসিসে কাজ করে। হ্যাঁ, তার ফলে কী হয়, অ্যানুইটি বেসিসে কাজ করা মানে ওখান থেকে একটা টাকা প্রতি ইয়ারলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি অন্তর অন্তর আপনার কাছে টাকাটি আসবে। কোম্পানির হাতে ক্যাশ তো সবসময় থেকে যায়, ফলে তাদের ডে টু ডে যে তাদের যে এক্সপেন্সেস, তাদের যে খরচাপাতি, সেগুলো তারা খুব সুন্দরভাবে করতে পারে। একটা ভালো রেভিনিউ তারা আনতে পারে। তো এরা কাজ করে মূলত 5টি স্টেটে। এই যে ধরুন দিল্লি, হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, বিশেষ করে দিল্লি এনসিআর। হ্যাঁ, তো এদের বিজনেস মোটামুটি কিন্তু মূলত কিন্তু এরা গুরগাঁও, দিল্লির গুরগাঁও অঞ্চলের এদের মোটামুটি কেন্দ্রবিন্দু ব্যবসা। বিভিন্ন হোটেলস, বিভিন্ন মল, শপিং মলস, বিভিন্ন আইটি পার্ককে এরা এরা বানায়, বিভিন্ন কমপ্লেক্স বানায়, এবং এখান থেকে তারা ভালো মুনাফা তারা অর্জন করে। এটা ছিল খুব সুন্দর বিষয়, এবং তাদের রেজাল্টও খুব সুন্দর। এখন দেখুন যেটা আসছে, এটা হচ্ছে এরা আসছে আপনার ডেটা সেন্টার বা ডাটা সেন্টার বিজনেসে আসছে। এই সেকশনটি আপনারা সবাই জানেন, খুব হাইপ একটা সেক্টর, ডাটা সেন্টার সেক্টর। দেখবেন ডাটা সেন্টারে প্রায় সব স্টক সাঁই করে ছুটছে। না আছে কোনো ফান্ডামেন্টালস, না আছে কিচ্ছু, না আছে কোম্পানির কিচ্ছু বুঝতে পারি না, মাথামুন্ডু আমি। কিন্তু সেই কোম্পানিগুলি এতটা ছুটছে, মানে ভ্যালুয়েশনেরই বা কী মাথামুন্ডু, আর বিজনেসের বা মাথামুন্ডু, আমি কিছু বুঝতে পারি না। তো সেক্ষেত্রে এই অনন্তরাজ কোম্পানিটি দারুণ। এই ডেটা সেন্টারের বিজনেসের লাস্ট 1-1.5 বছর থেকে 2 বছর থেকে এরা এসেছে, এবং ডেটা সেন্টারের উপর এতটাই ফোকাস করেছে যে এদের ডিম্যান্ড হিউজ। রেলটেল থেকে শুরু করে আপনার মোটামুটি সব কোম্পানি এখানে আছে। প্রশ্ন করা হয়েছিল কোন কলেজে আপনার কে আছে আপনার কাস্টমার, তো বলছে না, এটা আমরা বলতে পারি না, কারণ আমাদের কন্ট্রাক্টে আছে, কারণ এগুলো খুব সিকিউরিটির ব্যাপার, আমরা নাম করবো না। কিন্তু আমাদের এই 2-3 নয়, প্রচুর আমাদের, এবং এই ডিমান্ডটা ক্রমাগত বাড়ছে, এবং আমরা ভাবছি যে আগামী 2-3 বছরের মধ্যে আমরা অন্য লেভেলে পৌঁছে যাবো। দারুণ অপটিমিস্টিক, দারুণ কনফিডেন্ট কোম্পানি। এবার বলছি তাহলে তো এই ছোটো ছোটো যে আমার মূলত ই কমার্স প্ল্যাটফর্মগুলি বেশি এখন ইন্ডিয়াতে পপুলার। ই কমার্স কোম্পানিগুলির প্রচুর ডেটার প্রয়োজন হয়, এবং ডেটা সেন্টারে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। সব থেকে বড় কথা হচ্ছে এদের ডেটা সেন্টার যে কাস্টমার, 75% সরকারি, 25% বেসরকারি। তাই বলছে এই 25%টাকে আমরা আস্তে আস্তে বাড়াবো, এবং এই ডিম্যান্ড হিউজ, এত ডিম্যান্ড, এই ডিম্যান্ডটাকে এই ডিম্যান্ডের অনুযায়ী আমাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমাদেরকে আগামী 2-3 বছরের মধ্যে আমাদের প্রচুর এক্সপেনশন করতে হবে, এবং এক্সপেনশন তারা রীতিমতো শুরু করে দিয়েছে। তারা কিওয়াইপি করে একটা বড় অংশ ইনভেস্ট করে দিয়েছে, এবং তারা চাইছে আরও আগামী দিনে আরও তারা এক্সপেনশন করবে। এবং তারা দেখুন, এগুলি যদি এক করে দিয়ে আমি তথ্য দিতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। আপনি রিসেন্ট কনগুলো গিয়ে সব জানতে পারবেন, একটু পড়ে নেবেন, দেখবেন তাদের এক্সপেনশনের টার্গেটটি কি বিরাট, এবং তাদের কি ডিম্যান্ড, ডেটা সেন্টারের ডিম্যান্ড কি বিরাট। আমি এটাই বলতে চাইছিলাম যে অন্যান্য কোম্পানিগুলি সাঁই করে বাড়ছে, তাদের না আছে কোনো ফান্ডামেন্টালস, না আছে কোনো কিছু, কিন্তু সেখানে অনন্তরাজের শেয়ারের দাম সেইভাবে বিরাটভাবে না বাড়লেও তাদের যে ডিম্যান্ড, তাদের যে ফিউচার যে প্রসপেক্টাস, সেটি দারুণ অপূর্ব লাগে আমার। এটাই হচ্ছে মোট।
এটি হচ্ছে কোম্পানির বিজনেসের মোড, এই মোডটি দুর্দান্ত। এবার দেখুন এই কোম্পানিটি যদি দেখেন সেপ্টেম্বর টু সেপ্টেম্বর, মানে এই সেপ্টেম্বর থেকে আগে সেপ্টেম্বরের তুলনা করেন, তাহলে সেলসে গ্রোথ 23%, অপারেটিং প্রফিটের না 49% জাম্প ইয়ার অন ইয়ার, অপারেটিং প্রফিট মার্জিন 27%, নেট প্রফিটে 44% জাম্প ইয়ার অন ইয়ার। চিন্তা করুন, এখনো তারা ফুল ফ্লেজড হয়নি। ফুল ফ্লেজ হলে কি হবে ভাবুন একবার। বেশ, এবার যদি ইয়ারলি ভাবেন 23 থেকে 24 সালে, 23-এর সাপেক্ষে 24 সাল, 24 সালের সাপেক্ষে 25 সাল, ট্রেলিং 12 মান্থ তো ধরছি না দাদা, ট্রেলিং 12 মান্থ ধরলে পরে এই হিসাব জলাঞ্জলি যাবে। দুর্ধর্ষ আমি একটু বলি, যেমন ধরুন 23 সালের অপেক্ষা 24 সালের সেলস বেড়েছিল 55%, অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছিল 69%, এবং অপারেটিং প্রফিট মার্জিন মানে ওটা 23 থেকে 21%। আর নেট প্রফিট বেড়েছিল 62% ইয়ার অন ইয়ার, 23 সালের সাপেক্ষে 24 সালে। এবার দেখুন 24 থেকে 25 সালের সাপেক্ষে আসুন, সেলস বেড়েছে 39%। এর বলবেন দাদা 24 থেকে 23 সালে তো সেলস ছিল আপনার 55%, এ তো হয়ে গেল 39%, সেলস ডাউন হয়ে গেল। না, সেলস ডাউন হয়ে যাওয়া ব্যাপারটি নয়। দেখুন ট্রানজিশন আগে ওরা মূলত ওই আপনার ওই বিল্ডিং তৈরি করে এইসব ব্যাপারে সীমাবদ্ধ ছিল। এখান থেকে কিআইপি করে প্রচুর ইনভেস্টমেন্ট করে তারা ডেটা সেন্টার থেকে আমাদেরকে মনোনিবেশ করছে। কোম্পানির ট্রানজিশন হচ্ছে, এই ট্রানজিশনের ক্ষেত্রে নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে বিজনেসের সেলস হয়তো একটু এদিক হতে পারে। তাই বলে 39% সেলটা কম নয়, এবং এই ট্রানজিশনের সময়ও যে 39% সেলস এবং যেটা ডিমান্ড ক্রমাগত বাড়ছে, এটি দারুণ। এইভাবে তুলনা করবেন না। এদের যদি বলেন তো এদের প্রফিট মার্জিন ছিল 47%, নেট প্রফিট মার্জিন ছিল, এবং অপারেটিং প্রফিট মার্জিন ছিল 47%, 49 আগের বার 47, ঠিক আছে। এবং ওপিএম 23 থেকে 24, অপারেটিং প্রফিট মার্জিন 23% থেকে 24%। এবং এদের নেট প্রফিট, এবার দেখুন নেট প্রফিটের গল্প। নেট প্রফিট আগের বার ছিল 24-এ ছিল 271 কোটি, আর 25-এ হয়েছে 426 কোটি, 57%। নেট প্রফিটের উপর 57% জাম্প, প্রফিট আফটার ট্যাক্স। তার আগে ছিল নেট প্রফিটের জাম্প 44%, এখানে নেট প্রফিটের উপর জাম্প হলো 57%। কেন হলো দেখুন, সেলস কিন্তু একটু কমেছে 69% থেকে কমে 39%, কিন্তু নেট প্রফিটের জাম্প হয়ে গেল 57%। কেন? ট্রানজিশনের এটা সুবিধা। এবার দেখবেন পরবর্তী ট্রেলিং 12 মান্থে দেখলে পরে বুঝতে পারবেন যে সেলস কি হারে তারা ইনক্রিজ করছে। দেখে নেবেন একটু, আমি আর বললাম না, আপনাদের জন্য তো কিছু ছাড়ি। এবার দেখুন কেবলে তো তারা ডেটা সেন্টারে 2 বছর হলো এসেছে, কেবল তাদের ডিম্যান্ডটা ইনক্রিজিং। তাহলে এই ডিম্যান্ড যখন ফুল ফেজে যাবে, আমি কি বললাম যে অন্যান্য ডেটা সেন্টার স্টকগুলির ফান্ডামেন্টাল না থাকা সত্ত্বেও ছুটছে সাঁই করে, সে তাদের এত ভালো স্ট্রং হোল্ড কোম্পানির। এবার যখন তারা ফুল ফেজে আসবে দাদা, আর হতে পারবে না, মারাত্মক ব্যাপার। রিলেটিং কি জিনিস তখন বুঝবেন। আমি একটা ভিডিওতে বলেছিলাম কিভাবে আমি ফিউচার আগামী দিনে ক্যালকুলেশন কীভাবে করবো, পি এবং পিইজির এক্সপেনশনটা। একটা ভিডিও একটি আছে আবার, ফরওয়ার্ড পিইজি কীভাবে দেখে নেবেন এদের ফরওয়ার্ড পি কী হবে। দারুণ সুযোগ। এবং দেখুন এদের একটা ব্যাপার দেখুন, এরা যেহেতু অ্যানুইটি বেসিসে কাজ করে, আইটি পার্টস তাদের প্রচুর আছে, হসপিটালিটি ম্যানেজমেন্টে তাদের প্রচুর কাজ আছে। তো এই হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অফিস ওয়ার্ক আইটি পার্টসে এরা কত জায়গায়, 6টা স্টেটে কত তাদের বিল্ডিংস আছে, এসিজেড স্পেশাল ইকোনমিক জোন। এইখানে যদি তারা ডেটা সেন্টারটাকে এক্সপ্যান্ড করে,
এবং তাদের যা আপগোয়িং ডিম্যান্ড, বুঝতে পারছেন এই কোম্পানিটা আপনাকে কী রিটার্ন দিতে পারে, এই কোম্পানির মোট কত সুন্দর, আশা করছি বুঝাতে পেরেছি। আর ইনভেস্টমেন্ট নিয়ে আরও বিশদে বিশদে বলার জন্য আমি রবিবার লাইভে আসছি, দয়া করে লাইভ অ্যাটেন্ড করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।